মানুষজন তারা করবেন। আমাদের এবারের বিষয়টা আমরা ঠিক করেছি হচ্ছে প্রিজনার্স নিয়ে। এটা আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে নো ওয়ান ট্রুলি নোজ এ নেশন আনটিল ওয়ান গোজ টু প্রিজন। তো ব্যাপারটা সত্যি, কিন্তু আমরা নিজেরা সিভিল সোসাইটির লোকজনেরা যে প্রিজন নিয়ে বা প্রিজনার্স নিয়ে খুব কনসার্ন থাকি এমনটা নয়। আমার যেটুকু মনে হয়েছে যে আমাদের অনেকেরই হয়তো সেরকম ধারণা যে কিছু কিছু প্রিজনার সম্পর্কে তাও আমাদের একটা কনসার্ন থাকে বা আমরা জানি, সেটাও খুব অল্প লোকজনই মাথায় রাখে বা জানে, কিন্তু ইন জেনারেল প্রিজনারদের যে অবস্থা সেটা নিয়ে আমরা খুব খোঁজ রাখি না। আমাদের যেমন এখানে ক্যাপাসিটি মানে ভারতে 1330 প্রিজনস, তাতে ক্যাপাসিটি অ্যাবাউট 4,33,000, সেখানে প্রেজেন্টলি 5,73,000 ইনমেটস আছেন, এরকম একটা অবস্থা। ওয়েস্ট বেঙ্গলে 21,000 ক্যাপাসিটিতে 26,000 নিয়ারলি ইনমেটস আছে। ইনমেটস আছে ওই জামা নিয়ে বলছি জামা শুনছে না, মাইক্রোফোনটা অফ করতে বলো। হ্যালো, আর আমি একটা রিকোয়েস্ট করব যে যারা লিংকে জয়েন করেছেন তারা তাদের যখন শুনবেন, প্রশ্ন যখন করবেন নিজেদের মাইকটা চালিয়ে নেবেন, আর প্রশ্ন যখন করবেন না শুনবেন তখন নিজেদের মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, নাহলে এইখানে আবার ইকো হচ্ছে। তো আমাদের এখানে প্রিজনারদের অবস্থা ওই রকম, মানে 21,000 ক্যাপাসিটিতে 26,000 ইনমেটস রয়েছেন এই মুহূর্তে। এইরকম একটা দুর্বিষহ অবস্থা আছে। আপনাদের একটা প্রেজেন্টলি একটা লাস্ট একটা ইনফরমেশন স্টেটই ডিসক্লোজ করেছে যে ইন ওয়েস্ট বেঙ্গল বিটুইন 2016 and 2022 905 prisoners died in prison. 905 inmates died in prison. এবং আমরা যদি প্রিজন স্ট্যাটিস্টিক্স অফ ইন্ডিয়া দেখি তাহলে দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের বাজেটারি সাপোর্ট ফর ইনমেটস এটা ডিক্রিজিং। 2019 এ যা ছিল তার থেকেও 2022-23 তে অনেক ডিক্রিজ করেছে। এবং আমাদের যে কনভিক্টদের ওয়েজ, এটা অল ইন্ডিয়াতে সবথেকে খুব খারাপ। মেঘালয়ের মতো রাজ্য খুব ছোট স্টেট, তারাও যে ওয়েজ দেয় সেখানে আমাদের দেয় 80, 100, 120 টাকা স্কিলড, সেমি স্কিলড এবং আনস্কিলড লেবার। তো এই একটা অবস্থা। আমরা ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা পরে বলবো। আমরা প্রথমে পুনর্নস্কা শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি লারার ফ্লাইট একটু দেরিতে আছে, আপনি প্রথমে শুরু করুন। আমি আপনাকে একদম সবাই এখানে আপনাকে চেনেন, তবু আমি বলে দিচ্ছি যে পুনর্নস্কা লাহিড়ী বলবেন দিল্লি থেকে ভার্চুয়ালি। আপনারা জানেন যে উমর খালিদ 4 বছরের বেশি সময় জেলে রয়েছেন এবং সেই বারবার একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে। ওর কেসে নয়, খুব সম্প্রতি মাসখানেকের মধ্যে আমরা এতদিন জানতাম যে ওই বেল ইজ দ্য রুল যে এক্সেপশন, এটাকেও একটা রিভার্স প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি নাম বেলায়েম ত্রিবেদী এই গত মাসে একটা অন্য উমর খালিদের নয়, অন্য একটা জামিন মামলায় মন্তব্য করেছেন যে আর্টিকেল 21 রাইট টু লাইফ এন্ড লিবার্টি, এইটাকে এই কথা বলে, রাইট আর্টিকেল 21 এর কথা বলে এই জামিন চাওয়া এইটা এন্টারটেইন করা হবে না। তো আমরা এতদিন এই আর্টিকেল 21 এর কথা, বহু কোর্টও এই মানে ইনডেফিনিট টাইম যে লোকজন বন্দী হয়ে থাকেন সেই জায়গাতেই আর্টিকেল 21 এর প্রভিশনের কথা উল্লেখ করে বহু রায় হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, যেখানে এই ইনমেটদের যদি বিচার না শুরু হয় তাহলে সেই প্রক্রিয়ায় তাদেরকে অন্তর্বর্তী ইন্টারিম একটা বেল দেওয়া। কিন্তু এখন সুপ্রিম কোর্ট সেটাকেও একটা বদলে দিতে চাইছে। তো এই সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট এবং দিল্লির অন্য সেশনস কোর্ট, ম্যাজিস্ট্রিয়াল কোর্টে
গত 4 বছরের যে দুর্বিষহ এক্সপিরিয়েন্স বনদোষনাথের হয়েছে, শুধুমাত্র উমাউল খালিদ নয়, সিএ বিরোধী যে প্রোটেস্টার্স দিল্লিতে সেই এবং উত্তরপ্রদেশে সংলগ্ন, এই প্রায় 4 বছরের বেশি সময় ধরে অন্তত 9-10 জন বন্দী রয়েছেন যারা মূলত ছাত্রছাত্রী, তরুণ তরুণী, এবং তাদের জামিন রিফিউজ করা হচ্ছে বারবার, এবং সেটা সুপ্রিম কোর্টে হিয়ারিং 13-14 বার পিছিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কেসটা উইথড্র করা হয়েছে, দিল্লি হাইকোর্ট আর্জেন্ট হিয়ারিং রিফিউজ করেছে। এই গোটা এক্সপিরিয়েন্সটা বনদোষনাকে বলার জন্য আমি অনুরোধ করছি এপিডিআর এর পক্ষ থেকে। আপনার ক্যামেরাটা কাইন্ডলি বনদোষনা অন করে নিন, এখানে রয়েছে এবং ওই মানে অনেকের লিংকে রয়েছে, তারা আপনার কথা শুনতেও পাবে এবং দেখতেও পাবে। কিন্তু উনি শুরু করুন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে সবাইকে ধন্যবাদ এই মিটিংয়ে আমাকে আমার বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন এই মানে দুদিন পরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, এবং যেভাবে আমার আগেও যেরকম ভাবে আমার আগে বক্তা বললেন যে এই গত 4 বছর ধরে বা ভীমা কোরেগাঁওয়ের কেসটা যদি আমরা দেখি, ইউএপিএ নাম করে যে কেসগুলো এই রিসেন্ট পাস্টে করা হয়েছে, তার মধ্যে দুটো মেজর কেস হচ্ছে ভীমা কোরেগাঁওয়ের কেস, আগে মহারাষ্ট্র সরকারের অধীনে ছিল, তারপর এনআইএ ওই কেসটা নিয়ে নেয়, এবং আরেকটা হচ্ছে দিল্লি রাইটস কেস। এই দুটো কেসই আপনি যদি দেখেন তো মানে 4 বছর ধরে এই কেসগুলো চলছে, এবং সর্বাত্মকভাবে লিগাল, মরাল এবং হিউম্যান রাইটস এই কেসে যারা বন্দী, যারা বিচারাধীন, তাদের সাথে সম্পূর্ণভাবেই তাদের এই অধিকারগুলো উল্লঙ্ঘন করা হয়েছে। এবং সেটাই মানে এটা যদি আমি মানে সংক্ষেপে বলি, পরে প্রশ্ন উত্তর করে আরো ডিসকাশনে আরো বেশি করতে পারবো। ভীমা কোরেগাঁও হোক বা দিল্লি রাইটস কেস হোক, যেটা আমরা প্রথম দেখি যে কেসটা যখন করা হয় তখন একটা হিংসার ঘটনা ঘটে, তারপরে কেসটা করা হয়, দু ক্ষেত্রেই এইটা দেখা যায়। কিন্তু কেসটা যখন হয় তখন সেই কেসের সঙ্গে অ্যাকচুয়াল যে হিংসার ঘটনা, যেটাকে ভিত্তি বানিয়ে এই কেসটা করা হয়েছে, দুটো কেসই করা হয়, তার কোনো যোগাযোগ থাকে না। এবং দেখা যাচ্ছে যে অন্য মানে দুটো কেসেই দেখা যাচ্ছে যে অন্য কিছু ইনভেস্টিগেট করছে। সেটা পুরোপুরি যারা মানবাধিকার কর্মী, উকিল, অ্যাক্টিভিস্ট, ছাত্র কর্মী, আন্দোলনে যুক্ত থাকে দীর্ঘদিন ধরে, তাদেরকে মানে যে করে তাদের আওয়াজটাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা, এবং তাদের থ্রু দিয়ে বাকি সমাজকে যারা এইভাবে আওয়াজ তোলে, সিভিল সোসাইটি, তাদেরকেও মানে দমন করা এবং স্তব্ধ করে দেওয়া, তাদের আওয়াজটাকেও বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টাই হচ্ছে এই দুটো কেস। কারণ এই কেসগুলোর বিশাল বিশাল চার্জশিট ফাইল হয়েছে। দিল্লি রাইটস কেসে যেরকম 17,000 পাতার চার্জশিট, সিমিলার ভীমা কোরেগাঁও তাই। ওইখানে যদি আপনি দেখেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছিল, ভীমা কোরেগাঁওতে যারা অ্যারেস্টেড হয়েছিল তাদের অনেকেই ওই যে হিংসার ভিত্তি করে এই কেসটা করা হয়েছিল সেইখানে তারা ছিল না, তারা তার থেকে অনেক দূরে ছিল। বহু লোক ওই যে প্রোগ্রামটা নিয়ে তাদের মতবিরোধ ছিল, তবুও তাদের অ্যারেস্ট করা হয়েছে। সেরকম দিল্লি রাইটস কেসেও যদি দেখেন যে যাদের মাস্টার মাইন্ড করা হয়েছিল দিল্লি রাইটের বলে, দিল্লি রাইট হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি 23 তারিখ থেকে 27 তারিখ, অন্তত 4 দিন ধরে রাইটসটা চলেছিল। রাইট চলাকালীন আম আদমি পার্টির একজন কর্পোরেটর, যার অলমোস্ট ওই রাইটে মৃত্যু হয়েছিল, মানে সে যদি পুলিশকে ফোন করে বারবার হেল্পলাইনে ফোন করে, তার নাম তাহির হোসেন, তাকে বারবার ফোন করে পুলিশকে যে আমার বাড়ি ঘিরে ফেলেছে, আমার বাড়ি মব ঘিরে ফেলেছে এবং এখান থেকে আমার বাড়ি অ্যাটাক হবে। আমরা গুজরাট রাইটের সময় তো দেখেছি এহসান জাফরি একজন ইলেক্টেড এমপি ছিলেন কংগ্রেসের, তাকে কিভাবে তার বাড়িকে ঘিরে ফেলে আগুন লাগিয়ে তাকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে লিঞ্চ করে মেরে ফেলা হয়েছিল। তাই হোসেনও সেরকমই একটা ঘটনা ঘটতো, যদি না সে বারবার পুলিশকে ফোন করে বলতো যে আমি
মানে হেল্পের জন্য ফোন করতো, ফাইনালি পুলিশ গিয়ে তাকে রেস্কিউ করে, তার বাড়ির লোকজনকেও রেস্কিউ করে, এই সমস্ত কিছু ডকুমেন্টেড ছিল। হেল্পলাইনে তাহির হোসেন যে ফোন করেছিল 100 যেটা দিল্লি পুলিশ হেল্পলাইন, সেইখানে যে কল করে ও বারবার ফোন করে কথা বলেছিল সেইগুলো সবই ডকুমেন্টেড ছিল। কিন্তু পরবর্তীকালে দিল্লি পুলিশ জানালো যে তাহির হোসেনই ওটার মাস্টার মাইন্ড। তাহির হোসেন যার এই দাঙ্গার প্রাণ যেতে যেতে বেঁচে গেছিল, এবং সে যে হেল্পটা চেয়েছিল সেটাও ডকুমেন্টেড হওয়া সত্ত্বেও পুলিশ এটাই বললো ন্যারেটিভে, চার্জশিটে, যে ওটাও ইচ্ছে করে করছিল, ওই ফোন কলগুলো ইচ্ছে করে করছিল যাতে ও যে দাঙ্গাটা উস্কাচ্ছে সেই কথাটা যাতে চাপা পড়ে যায় এবং তার যাতে একটা প্রতিকূল প্রমাণ তৈরি হয়। অতএব যে প্রমাণটা আমাদের সামনে আছে সেই প্রমাণটা সত্যি না। এবার অন্য যে ঘটনা ঘটেছে তাহলে আপনি বলছেন, যেটা পুলিশ বলছে, সেই ঘটনার প্রমাণ কোথায়? তার কোনো প্রমাণ নেই, সেটা শুধু পুলিশের বয়ান। কাজে যে ঘটনা ঘটেছে তার যে প্রমাণ আছে সেই প্রমাণটাকে কনসিডার করা হবে না, কিন্তু পুলিশ যেটা বলছে যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, সেটাই প্রমাণ। এটা একটা খুব টেলিং ফ্যাক্ট এই কেসটা। সিমিলারলি আরেকজন মাস্টার মাইন্ড এই তথাকথিত দিল্লি রাইটসে করা হয়েছিল সর্জিল ইমাম। সর্জিল ইমাম একজন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্র নেতা, জেএনইউ ছাত্র, খুবই ভালো ছাত্র। দিল্লি রাইটস যখন হয়েছিল তখন সর্জিল অলরেডি জেল। সর্জিলের আগে একটা স্পিচ দেওয়া হয়েছিল, সেই স্পিচের ভিত্তিতে ওকে অলরেডি জেলে জানুয়ারি মাসে জেলে পাঠিয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে যে জেলে গেছিল সে কোনো অবস্থাতেই 1 মাস পরে যে দাঙ্গা হয়েছে তার মাস্টার মাইন্ড হতে পারে না। তৃতীয় মাস্টার মাইন্ড হচ্ছে উমার। উমারও যেদিন দাঙ্গা হয়েছিল তার আগের দিন দিল্লি থেকে চলে গেছিল দিঘায়, কারণ তখন সিএ চলছিল, সিএ বিরোধী প্রোগ্রাম সারা দেশ জুড়ে চলছিল। উমার বহু প্রোগ্রাম বাইরে অ্যাটেন্ড করেছে, ওখানেও ও দিল্লিতে ছিল না, ও চলে গেছিল বিহারে। দিল্লিতে কারা ছিল? দিল্লিতে ছিল কপিল মিশ্রা, বিজেপির নেতা, যে সেদিন ঘটনা 3টের সময়, যেদিন দাঙ্গাটা লাগে, মানে ধরুন ডিকেডলার থেকে দাঙ্গা শুরু হয়েছিল, তো 3টের সময় প্রেসের সামনে এবং ডিসিপির সামনে সে বয়ান দিয়েছিল। সে বয়ানটা এখনো আপনি খুঁজলে পেয়ে যাবেন, অনলাইন পাওয়া যায়। বয়ান দিয়েছিল যে আজকে ডোনাল্ড ট্রাম্প আসছে, যতক্ষণ ডোনাল্ড ট্রাম্প আসবে ততক্ষণ তো আমরা শান্ত হয়ে থাকবো, কিন্তু একবার ডোনাল্ড ট্রাম্প চলে গেলে কিন্তু আমরা ল নিজেদের হাতে তুলে নেবো, আইন নিজেদের হাতে তুলে নেবো, এবং আমাদেরকে আপনারা আটকাতে পারবেন না। এটা ডিসিপিকেও এরকম মানে ধমকি দিচ্ছিল প্রেসের সামনে। কিন্তু কপিল মিশ্রার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি, কপিল মিশ্রার ফোন চেক হয়নি, কপিল মিশ্রার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের পার্ট সেখানে তার কোনো ইনভেস্টিগেশন হয়নি। ইনভেস্টিগেশন হলো পুরোপুরি এই দাঙ্গায় মাস্টার মাইন্ড করা হলো বা এদের সাথে বিরুদ্ধে এই দাঙ্গায় যুক্ত বলে বলা হলো সমস্ত অ্যান্টি সিএ মুভমেন্টে যারা জড়িত, সেই সমস্ত স্কলার, যারা নাগরিক, যারা ওই সময়, আমরা তো সবাই মানে আমার ধারণা এই ঘরে যারা বসে আছেন আপনারা সবাই হয়তো কোনো না কোনো ভাবে যখন সিএ এসেছিল তখন আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম, কারণ আমাদের সকলেরই মনে হয়েছিল যে মানে দেশের সংবিধানের যে একদম মূলভূত ব্যাপার, যে মূলভূত যে ভ্যালুস অফ দ্য কনস্টিটিউশন দ্যাট ইজ এনশ্রাইন্ড ইন দ্য প্রিয়াম্বল অ্যান্ড ইন দ্য কনস্টিটিউশন ইটসেলফ, যে কোনো রকম সিটিজেনশিপ, নাগরিকত্ব ভিত্তিটা কোনো ধর্মের আধারে হবে না, সেটাই বদলে যাচ্ছে যখন সিএ এসেছিল, এবং সেটা খুব একটা ফান্ডামেন্টাল চেঞ্জ ছিল। এবং আমরা জানি যে ওটার পরের থেকে ফ্ল্যাগ গেটস খুলে যাবে এবং আস্তে আস্তে এই কনস্টিটিউশনাল সেফগার্ড যেটা আমাদের দেওয়া হয়েছে নাগরিকদের, যে ধর্ম, জাতি ইত্যাদিতে কোনো বিভেদ করা যাবে না, সেইটা খুলে যাবে এবং সেটা শেষ হয়ে যাবে, এবং তারপর থেকে সংবিধানের বদল শুরু হয়ে যাবে। এই জন্য আমরা তখন সবাই রাস্তায় নেমেছিলাম, সবাই প্রতিবাদ করেছিলাম। ওটা সারা দেশে একটা সিভিল ডিসোবিডিয়েন্সের সবচেয়ে বড় সিভিল ডিসোবিডিয়েন্স স্বাধীনতার পরে কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা সিএ মুভমেন্ট ছিল। তাতে তো আমরা সবাই পার্ট নিয়ে করেছিলাম। এবার 2020 সালে যখন এই কেসটা হয় তখন এটাই জানানো হলো যে না, সিএ মুভমেন্টে যারা জড়িত, সিএ তে যারা লিপ্ত ছিল তারাই দাঙ্গা করেছে, কারণ যে সিএ এর যে মুভমেন্টটা, প্রোটেস্টটা, ওটাকেই দাঙ্গা বলা হচ্ছে।
যে আসল দাঙ্গা হয়েছিল, যাতে 53 জন মারা গেছিল দিল্লিতে, যার অধিকাংশ মুসলমান। 7টা মসজিদ একদম ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মসজিদের মিনারের উপরে লোকজন ভাগোয়া ঝান্ডা লাগিয়ে দিয়েছিল, মুসলমানদের দোকান একদম সিলেক্ট করে করে অ্যাটাক করা হয়েছিল। পুলিশের একদম মানে ক্যামেরার সামনে পুলিশ বাংলায় পার্টিসিপেট করছিল। এই সমস্ত কিছুকে কিন্তু ইনভেস্টিগেট করা হয়নি এই কেসটাতে। এই সমস্ত কিছুর কোনো উল্লেখই নেই। পুরো চার্জশিট 17,000 চার্জশিট আপনার যদি ধৈর্য থাকে পড়ার এবং যদি পড়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই সমস্ত কোনো ব্যাপারে কোনো উল্লেখই নেই। মনে হচ্ছে এটা একটা একতরফা দাঙ্গা। যারা ধর্নায় বসেছিল, যারা নিজেদের জীবন বাঁচাতে, যারা নিজেদের সাংবিধানিক অধিকার বাঁচাতে এবং নাগরিকত্ব বাঁচাতে ধর্নায় বসেছিল পিসফুলি, তারাই দাঙ্গা করে নিজেদেরকে মেরে নিজেদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে নিজেদের শেষ করে দিয়েছে। সেটাই মেনে নিতে হবে, কারণ দাঙ্গাটা তো মুসলমানদের বিরুদ্ধে হয়েছিল, অথচ দাঙ্গার জন্য দায়ী করা যারা হয়েছে তারা প্রত্যেকে মুসলমান, প্রায় প্রত্যেকে। কিছু দুজন হিন্দুকেও অ্যারেস্ট করা হয়েছিল এই কেসটাতে। তো যাই হোক, যখন 2020 সালে এই কেসটা ফাইল করা হয়, 21 সালে কিন্তু হাইকোর্ট একটা খুব ভালো জাজমেন্ট দিয়েছিল। 3 জনের বেল করে 3 জনের বেল আর্জিতে বেল দিয়েছিল, এই বলে যে প্রোটেস্ট ইজ নট টেররিস্ট অ্যাক্টিভিটি। প্রোটেস্টটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি নয়। কাজে আপনি একটা ইউএপিএর মতো কানুন আপনি প্রোটেস্টের জন্য ইউজ করতে পারবেন, প্রোটেস্টারের জন্য। সেই ডিফারেন্সটা দিল্লি হাইকোর্ট খুব ক্লিয়ারলি জানায়, ক্লিয়ারলি করে যে, এবং পুলিশ যে খুব সঠিক ইনভেস্টিগেশন করেছে, এটার কোনো ভিত্তি নেই। শুধুমাত্র উইটনেস স্টেটমেন্টের উপর ভিত্তি করে পুরো কেসটা দাঁড় করানো হয়েছে, কোনো রকম কোনো প্রমাণ দিতে পারেনি। এই সমস্ত কিছুই ওই অর্ডারটাকে কিন্তু পরিষ্কারভাবে মেনেছে। তা আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, মানে জুডিশিয়ারি স্ট্যান্ডিং আপ, ডোর্স অফ ডেমোক্রেসি আরো ক্লিন। 1 বছর নষ্ট হলো এদের জীবনের, কিন্তু যাই হোক আপাতত জুডিশিয়ারি ইজ ওপেনিং আপ। এটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, আসিফ ইকবাল দাদার জাজমেন্ট যেটা ছিল, সেটা হয়েছিল 2021 সালে। তারপর 3 বছর কেটে গেছে। এই 3 বছরে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে 1 বছর পর যখন উমার বেলের জন্য অ্যাপ্লাই করেছিল, উমারের বেলের আগে একটা জিনিস বলতে হচ্ছে, প্রসিকিউশনের তরফ থেকে একটা কাজ করা হচ্ছিল যে ওরা গিয়ে সুপ্রিম কোর্টে একটা স্টে নিয়ে নিয়েছিল যে এই জাজমেন্টটা অন্যদের জন্য লাগু হবে না, which was the first defeat of democracy act। কারণ এটা তো নাগরিক, মানে এটা তো আমাদের কানুনেই আছে যে প্যারিটিতে কোনো কোঅ্যাকিউজড সে প্যারিটিতে দাবি করতেই পারে বেলের জন্য অ্যাটলিস্ট, কিন্তু সেটা বলা হলো যে সেটা করা যাবে না। এরা অন্য অ্যাকিউজড যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে না। দ্বিতীয়ত 1 বছর পরে ওমারের জাজমেন্টে কিন্তু মানে ঠিক 1 বছর আগে হাইকোর্ট যে কথাগুলো বলেছিল সেগুলো সমস্তভাবে বদলে গেল, এবং তারা বললো যে না, এটা ইউএপিএ কেস, এখন আমরা এগুলোর ডিটেলস গুলোতে যাবো না। ইউএপিএ কেসের যেটা সমস্যা, যে বেল পাওয়া খুব কঠিন, এবং তা সত্ত্বেও ওই 2021 জাজমেন্টে কিন্তু জাজ অবজার্ভ করেছিল এবং বলেছিল যে না, বেল দেওয়া যেতে পারে, কারণ কোনো রকমই কোনো চার্জ এখানে নেই, কোনো রকমই চার্জ পুলিশ করতে পারেনি। ফলত 21-এ ওইটা বলে দিল যে উমরের ক্ষেত্রে যে না, ইউপিএ কেস, এখন আমরা কোনো ট্রায়ালের স্থিতিতে নেই, যখন ট্রায়াল হবে তখন দেখা যাবে বলে বেল ক্যান্সেল হয়ে গেল। সুপ্রিম কোর্টে আমরা গেলাম, 14টা হিয়ারিং এর পরও কেসটা কেউ শুনলই না, কোনো শুনানি হলো। শুনানি যখন হলো না, তখন আমরা ওখান থেকে কেসটা উইথড্র করলাম, কারণ গতদিনে এই স্টেটা সরে গেছিল, যে প্যারিটি স্টেটা, যেটা প্যারিটির ওপর স্টে ছিল, সেটা সরে গেছিল। ফলত আমরা প্যারিটিতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেই জন্য আমরা করে কোনো শুনানি হচ্ছিল না, এবং প্যারিটিতে আবার নতুন করে হাইকোর্টে একটা চান্স দেখা দেওয়ায় আমরা উইথড্র করে দিলাম। তো উমরের ক্ষেত্রে যেরকম উল্টো জাজমেন্ট এলো 1 বছর পর 2022-এ, অন্যান্যদের ক্ষেত্রে যেটা সার্জিল, খালিদ সাইফি, কুলফিশা, মিরান হায়দার, এদের জন্য 2000 ওরাও ঠিক উমরের পরেই অ্যাপ্লাই করেছিল, 2022-23 অ্যাপ্লাই করেছিল। সেই 2023 এবং পুরো 2024 তিনটে আলাদা আলাদা হাইকোর্ট বেঞ্চের সামনে ওরা
আর্গিউ করেছে, ওদের লয়ার আর্গিউ করেছে, লয়ার আর্গিউ করার পরে পুরো আর্গুমেন্ট হয়েছে, প্রসিকিউশন আর্গিউ করেছে, অর্ডারটা রিজার্ভ করে একজন জাজ ট্রান্সফার হয়ে গেছে। ফলত আবার একটা নতুন বেঞ্চের সামনে হয়েছে। এইভাবে তিনবার তিনটে বেঞ্চের সামনে ওদের লয়ার আর্গিউ করেই চলছে, আর্গিউ করেই চলেছে। এবং যেহেতু এক একজন করে জাজ ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফলত ফোর্থ টাইম চতুর্থ বেঞ্চের সামনে এখন হাইকোর্টে আমরা আছি। তো এটাই অন্তত সারমর্ম পুরো আমাদের যে লিগাল মানে লিগাল জার্নিটা 2021 সালে আমাদের যেরকম মনে হয়েছিল যে ঠিক আছে, মানে প্রসিকিউশন যদি একটা এরকম এত একটা ফেরিটেল কেস, ফিকটিশিয়াস চার্জেস এগুলো দেয়, তাহলে জুডিশিয়ারি অন্তত মানে সেই সিদ্ধান্তটা জুডিশিয়ারির আছে যে তারা দেখাতে পারে উঠে দাঁড়িয়ে যে না এটা ভুল, এইভাবে ডেমোক্রেসি কেন ভোট লাইক। কিন্তু পরবর্তী 2021 থেকে 22, 23, 24 3 বছর কেটে গেল, সেইটা তো আর আমরা দেখতে পাইনি জুডিশিয়ারি থেকে। ইতিমধ্যে কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেটাই ডেভেলপ, স্টেলমেন্টটাই ডেভেলপ। এবং এটাই দেখায় যে এই ইউএপিএ ধরনের কেসে এই প্রসেসটাই পানিশমেন্ট। কারণ একবার আর্গুমেন্ট শুরু হলে বা একবার ট্রায়াল শুরু হলে তো আমরা জানি যে এরা ছাড়া পেয়ে যাবে, কিন্তু ততদিনে হয়তো 5-6 বছর কেটে যাবে। কাজেই এই প্রসেসটাকেই ওদের এটাই ওরা অ্যাচিভ করতে চেয়েছিল এবং এটাই অ্যাচিভ করতে পেরেছিল। এই বছরের শেষ থেকে বহু লোক এটা নিয়ে কথা বলতে আরম্ভ করেছে, এই কেসগুলো নিয়ে অনেকে এটা নিয়ে সরব হয়েছে। তো দেখা যাক, আমাদের আপাতত হাইকোর্টে চলছে, সবাই আপাতত হাইকোর্টে আছে। হাইকোর্টের নেক্সট হিয়ারিং 12 তারিখ, 12ই ডিসেম্বর। তারপরে আমরা জানতে পারবো যে আরেকটা বছরও চলে যাবে না এই বছর কোনো ভালো খবর আসবে। তো আপাতত এইটুকুই রাখলাম আমি আমার বক্তব্য। অন্যান্য যেহেতু আরো বক্তা আছে, পরবর্তীকালে আরো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমি we can have a discussion. হ্যালো, বড়জোসা আপনি একটুখানি লিঙ্কে থাকবেন, কারণ হচ্ছে যে আপনার লিঙ্কটা কখন কি চলে যায় এই আশঙ্কায় আমরা এই সময় আপনি যা বললেন এখানে যারা আছেন এবং লিঙ্কে আরো যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে এখনই করে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই? ঠিক আছে, ঠিক আছে। না না না, আমার কোনো অসুবিধা। প্রশ্ন যদি থাকে, আচ্ছা প্রশ্ন যদি এখানে থাকে এবং লিঙ্কে যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু করবেন। আর বড়জোসা দিদি থেকে ভার্চুয়ালি জয়েন করার জন্য আমাকে আরেকবার ধন্যবাদ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, উনি লিঙ্কে এখন রয়েছে।